দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস.এম. আব্দুল শাকুর। দর্শক, ইলিশ আমাদের জাতীয় মাছ। ইলিশের স্বাদের কথা আমরা খুব ভালো করে জানতাম যে এক বাসায় রান্না করলে পুরো কাছাকাছি অনেক পরিবারেই কিন্তু তার ঘ্রাণ পাওয়া যেত, তার স্বাদও ছিল অনন্য। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই ইলিশের সেই যে স্বাদ কেন যেন হারাতে বসেছে, আর দাম সে তো নাগালের বাইরে। ইলিশ এখন ধরে নেওয়া হচ্ছে ধনী মানুষের এক মাছ। আসলে কি তাই? এই ইলিশকে কি আমাদের সাধ্যের মধ্যে নিয়ে আসা সম্ভব? এরকম নানাবিধ বিষয় নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। নাম রূপালী ইলিশ, সাধ্যের বাইরে স্বাদ। আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি রয়েছেন মোহাম্মদ আনিসুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। আমরা তাকে স্বাগত জানাতে চাই। স্যার, আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ আপনাকে। আমরা ইলিশ নিয়ে যখনই কথা বলি, ইলিশের একটা ঘ্রাণ কিংবা স্বাদ কেন যেন অবচেতন মনে ভিতরে একটা অনুভব করা শুরু করি, কিন্তু সেই ইলিশের স্বাদ কিংবা ঘ্রাণ আগের মতো অনুভব করা যায় না খুব একটা। কিন্তু আপনারাও কি ঠিক একইভাবে আমাদের মতো এরকম বিশ্বাস করেন? কেনই বা হচ্ছে এরকম? ধন্যবাদ আপনাকে। একই সাথে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে আছেন এই চ্যানেলে, আমার যেটা এই কথা থেকে আমিও এই মুহূর্তে শৈশবে ফিরে গিয়েছি। সত্যিকারেই যে একটা সময় ইলিশে যে স্বাদ ছিল, স্বাদের ইলিশ, মাছের রাজা ইলিশ, জাতীয় মাছ ইলিশ, এই যে বৈচিত্র্যময় তার যে সমস্ত বৈশিষ্ট্য, সেটার কারণে সেটা আজ নাই। কেন নাই? তবে আমি মাঝখানে এটাও বলে রাখবো যে অনেকখানি কিন্তু ফিরে আসছে। তার কারণ আমি আমার গবেষণা ক্যারিয়ারে অ্যাবাভ 33 ইয়ার্স এই বিষয়টা নিয়ে গবেষণা করে আসছি, এবং এখন কম বেশি তুলনামূলকভাবে একটু বড় ইলিশ এবং বেশি বেশি পরিমাণের ইলিশ কিন্তু আসছে। এই মুহূর্তে অনেকে বলবে যে ইলিশ তো বাজারে কম, দাম অনেক বেশি, সে প্রসঙ্গ পরে আসবে। বড় ইলিশ আবার বড় বড় দাম বিক্রি হয়, কেজি সাইজের কাছাকাছি, কিন্তু এখন বর্তমানে কিছুটা হলো ফিরে আসতেছে। এইটা ঠিক যে এক্সাক্ট আগের সেই সময়টা এখনো ফিরে আসেনি। তাই না? দুটো কারণ থাকে। তার একটা প্রধান হলো যেটা যে হ্যাবিটেটে, যে পরিবেশে, যে ইকোসিস্টেমে তারা একটা সময় থাকতো, ঠিক সেই পরিবেশটা এখন সেইভাবে তারা পাচ্ছে না। এবং একই সঙ্গে প্রসঙ্গক্রমেই আসে যে খাবারগুলো খেয়ে পছন্দের খাবার সঠিক পরিমাণ পেতে হবে। পছন্দের খাবার আমার আছে সামনে, কিন্তু পরিমাণ খুব কম, অথবা পরিমাণ অনেক আছে আমার সামনে, সেই খাবারটা আবার খুব কম পরিমাণ, আমার সেটাতে পেট ভরে না। তো এই যে দুটো কথা বললো, এইগুলো বিষয় এতটা ব্যতয় হয়ে গিয়েছে যে এখন অনেক কিছুর সঙ্গে আছে, পরিবেশ দূষণ, তাদের খাবারে অসুবিধা, এই সমস্ত কিছু তাদেরকে ঠিক আগের পূর্বের জায়গাতে তাদেরকে রাখতে আমরা পারি নাই, যে কারণে ইলিশের সেই স্বাদটা এখন আর ওইভাবে পাওয়া যাচ্ছে না। তো ফিরিয়ে আনার সমস্ত রকম চেষ্টা গবেষণা আমাদের আছে। একটা বিষয় হচ্ছে যে আমরা জানি যে ডিমান্ড, ল অফ ডিমান্ড, সেটা হচ্ছে যে আমার যদি ডিমান্ড বেড়ে যায়, সাপ্লাই যদি ঠিক থাকে, তাহলে অটোমেটিক্যালি প্রাইস বাড়বে। এটা যেমন আছে যে আমাদের জনসংখ্যা বেড়েছে, ঠিক যে পরিমাণ জনসংখ্যা বেড়েছে সে পরিমাণে উৎপাদন বাড়েনি। এ কারণে কি, নাকি আরো অন্য কোনো কারণ আছে? অন্য কারণও আছে, কারণটা একটু মিশ্র। দেখুন, আমি তো আমার এই ক্যারিয়ারটাই শুরু করি 1988 সালের পর থেকে। 2002-03 সালের পরিসংখ্যানটাই যদি এখানে বলি, সেখানে 2 লাখ মেট্রিক টনের নিচে ছিল ইলিশের উৎপাদন। এখন কিন্তু সেটা গড়ে 5.5 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি রয়ে গেছে। তো তাহলে উৎপাদন তো বাড়ছে, কিন্তু তারপরেও কই দাম তো কমেনি। বা ও যে আপনি দুটো কথাই যদি বলি, স্বাদ সেই রকম আসছে না, কিন্তু স্বাদের বিষয় একটু আগে আমি ব্যাখ্যা বললাম। কিন্তু আমি যদিও অর্থনীতির লোক নই, আপনি নিজেই কিছুটা বললেন যে সরবরাহের সঙ্গে মূল্যের একটা যোগাযোগ আছে। তারপরে ইনফ্লেশনের বিষয়টা থাকে যে 10 বছর আগে যে দামে আমরা পেতাম, সেই দামটা ঠিক আজকে 10 বছর পরে পাওয়া যাবে না। তো আমি যদি আগের 200 টাকার সাথে এখন 2000 টাকার কম্পেয়ার করি, সেটাও কিন্তু অর্থনীতিতে আলাদা ইন্ডিকেশন করা যায়। সেটা বুঝেছি, রেশিও অনুযায়ী আপনি আসছেন এই সময়ে। জি, তারপরেও তো আমি যদি আরেকটু খোলাসা করে বলি, দেখেন একটা সময় যে পরিমাণ জাল নৌকা নদী সাগরে যেত, এখন কি সেই পরিমাণ যায়? অনেক গুণ বেশি পরিমাণে তারা যাচ্ছে। আচ্ছা, এখন যে পরিমাণ তারা ধরে আনছে, সেইটার বাজারজাতকরণেও একটা ব্যাপার আছে, বড় একটা ব্যাপার আছে। এটা আমারও ভালো লাগতো যদি এমন হতো যে জীবনের ঝুঁকি নিয়ে একটা ইলিশ জলাশয় থেকে তুলে আনছে। জলাশয় বলতে আমি মোহনা সাগরকেই বোঝাচ্ছি, নদীতেও আছে, এখন আগে থেকে কমে গেছে, এ প্রসঙ্গে পরে আসবো। তো জীবনের ঝুঁকি নিয়ে সেই মাছটা ধরে আনছে একটা সময় থেকে। এখন তো জালের মূল্য বেশি, নৌকার মূল্য, অর্থাৎ ডিভাইস, কৌশলগুলো, শ্রম মূল্য বেশি, তেলের খরচ অনেক বেশি।
অনেক দূর যেতে হয়। আগে যেটা পদ্মা মেঘনায় পেয়ে যাচ্ছে সেটার জন্য এখন বহু দূর যেতে হয়, গভীর সমুদ্রে যেতে হয়। তাহলে তার খরচ তো বাড়লো, সর্বোপরি তার ঝুঁকি। অতএব সে বেশি দামে এটা বিক্রি করবে অস্বাভাবিক নয়। তারপরেও আমি বলবো, আমি একজন গবেষক, আমি নিজে কোনো ইলিশ কিনতে গেলে, খেতে গেলে আমি নিজেও একবার আটকে উঠি। বাসা থেকে আমাকে একদিনের মধ্যে ইলিশ কেনার কথা বলেছে, আর কোনো মাছের কথা বলো, ইলিশের কথা বলো না। আমি সেটা নিয়ে সারাটা জীবন গবেষণা করি আসছি। যাই হোক, দামের ব্যাপারে আমি ওই যে বললাম যে এটার প্রতি বহু মানুষের ফ্যাসিনেশন, আগ্রহ আছে। বিভিন্ন অনুষ্ঠানের প্রয়োজন হয়, শুধু স্বাদের কারণে যেটা কিনতে হবে তা না, জামাই আসছে এটা কিনতে হবে, টাকা ব্যাপার না। আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের আবেগের সঙ্গে জড়িয়ে আছে কালচারাল হেরিটেজ, এটা আমরা জাতীয় মাছ। এই জন্য সবসময় সব জিনিস দাম দিয়ে যাচাই করাটাও যায় না। তারপরও যে কথাটা বলতে গিয়ে এত কথা বলেছি সেটি হলো যে আমি শ্রমমূল্য, জালের মূল্য, তেলের মূল্য সবই ধরেছি, তারপরেও সেই কারণে দাম একটু বেশি হোক, অন্য মাছের থেকে আরেকটু বেশি হোক, কিন্তু কতটা বেশি, এটা লাগামহীন হয়ে যাচ্ছে না জিনিসটা? তাহলে এই লাগাম টানার দায়িত্বটা কার? যদি আপনার গবেষণায় বেরিয়ে আসে যে আসলে যেভাবে বাড়া উচিত তার চেয়ে বেশি বাড়তি আছে, তার মানে এখানে কিছু হিউম্যান এফোর্ট আছে যার কারণে হয়তো দামটা বেশি বেড়ে গেছে। হিউম্যান ইন্টারভেনশন অবশ্যই আছে। এখন এটি নানাভাবে, এক কথায় কিভাবে আমি বলবো, দেখেন প্রসঙ্গক্রমে আরেকটি জিনিস আমার মাথায় আসলো, মনে আসলো, সেটা হলো যে দামের ব্যাপারটা কিছুদিন থেকেই এটা খুব চলে আসছে, এত দাম কেন, এত দাম কেন। আমি তো চাঁদপুর অঞ্চলেই গবেষণা নিয়ে দীর্ঘকাল মেঘনাপাড়ে কাটিয়েছি। চাঁদপুর জেলাকে এখন জেলা ব্র্যান্ডিং নেম আপনারা জানেন, দ্য সিটি অফ হিলসা, বাংলায় অবশ্যই এটাকে বলা হয় ইলিশের বাড়ি চাঁদপুর। জেলাটার নামটি এখন পরিবর্তিত। যা হোক, তো সেই জেলার যে জেলা প্রশাসক উনি যে উদ্যোগটা নিয়ে চিঠি দিলেন মন্ত্রণালয়ে, আমি সেটাকে খুব স্বাগত জানিয়ে আমি বোধহয় দু একটা মিডিয়াতেও বলেছি যে খুবই ভালো, ভেরি গুড, যে আকার ভেদে এবং ফ্রেশনেস ভেদে কেবল একটা ইলিশ ধরা হয়েছে লাফাচ্ছে, তার মূল্য তো বেশি হবেই অবশ্যই। তো এই যে দুটো বিষয় বললাম, এইগুলো ভেদে দামের একটা যদি বেঁধে দেওয়া যায়, তাহলে তার থেকে কম বেশি 5 থেকে 10% উঠানামা করুক, কিন্তু অতিরিক্ত কেউ অসাধু কোনো ব্যবসায়ী বা কেউ এটা নিয়ে খেলবে আর আমরা এই দেশের আমজনতা আমাদের নাগালের মধ্যে এটা থাকবে না, এটা তো হতে পারে। কিন্তু বাস্তবিক জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আসলে এই ধরনের জায়গা থেকে নিয়ন্ত্রণ করা, এভাবে মূল্য বেঁধে দিয়ে কি ইলিশের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন? অসম্ভব তো কিছুই না। মূল্য কি কোনো জিনিসের, দ্রব্যের কি, কাঁচামাল কি, যে কোনো পণ্য নিয়ন্ত্রণ কি হচ্ছে না, করা যাচ্ছে না? আমার দেশে যদি না হয়, পৃথিবীর কি কোথাও হচ্ছে না? আমরা কি সেটা অনুসরণ করতে পারি না? এটা আমার প্রশ্ন। এই ধরনের আরো অনেক প্রশ্ন আছে, আমি জানি প্রশ্ন করেছেন আমাকে, আর আমি প্রশ্ন ছুটছি আপনাকে, এটা খুবই খারাপ। এই প্রশ্নের উত্তরও আমার যেমন দেওয়ার সুযোগ আছে, ঠিক একইভাবে আপনাকে অনেক প্রশ্ন আমাদের কাছে জমা আছে। তবে ছোট একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতি থেকে ফিরে এসে যে প্রশ্নগুলো বাকি আছে আমরা সেগুলো করার চেষ্টা করব। দর্শক, আপনারা আছেন এটিএন নিউজে, দেখছেন কাজী এন্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদেই, সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি কাজী এন্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। দর্শক, রূপালী ইলিশ, সাধ্যের বাইরে স্বাদ, এ নিয়ে আমরা কথা বলছি। বিরতির আগে যেভাবে কথা বলছিলাম, কিছু প্রশ্ন সেখানে রয়ে গেছে, সেগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। স্যার, আমরা পার্শ্ববর্তী দেশের কথা যদি চিন্তা করি, তাহলে একই সমুদ্রে মিয়ানমার কিংবা ভারত এবং আমরা ইলিশ মাছ হান্টিং করি। ভারতের বাজারে সাম্প্রতিক সময় দেখা গেছে যে আমাদের চেয়ে অনেক কম দামে ইলিশ বিক্রি হচ্ছে, এটা কেন? চমৎকার প্রশ্ন করছেন, ধন্যবাদ আপনাকে। দেখেন, আমি কিন্তু একজন গবেষক, আমি সবসময় বায়োলজিক্যাল চিন্তা করি বেশি, সাথে সাথে এনভায়রনমেন্টাল। আমি অর্থনীতিবিদ না। অর্থের মূল্য এত কেন, এ প্রশ্ন অহরহ আমি পাচ্ছি। তারপরেও এই কাজের সঙ্গে যেহেতু আছি, ইলিশের সঙ্গে যেহেতু আছি, সেহেতু কিছু কিছু জিনিস এসেই যায়। সেটা হলো যে আমার এই মাছ, স্বাদের মাছ ইলিশ, যখন গভীর সাগর থেকে, একটু আগেও বলছিলাম যে জীবনের ঝুঁকি নিয়ে, অনেক তেলের মূল্য, জালের মূল্য, শ্রমমূল্য সবই বেশি ঝুঁকি নিয়ে এসে ধরে আনছে, ভালো লাগতো যদি এই যে অতিরিক্ত মূল্য দিয়ে সেটা ফাইনালি বেচা কিনা হচ্ছে, একটা অংশ যদি ওই জেলেটা পেত। এখানেও কিন্তু একটা প্রশ্ন আছে, তারা কিন্তু ডেফ্রাইড। আবার সেইটি
কতটা খারাপ লাগার বিষয় যে আমার দেশে যেখানে উৎপন্ন হচ্ছে সেই জায়গাতে সেই দেশে উচ্চ মূল্যে কিনতে হচ্ছে, যেটা পাশের রাষ্ট্রে গিয়ে অল্প মূল্যে বিক্রয় হচ্ছে। আমি তো বলবো যে আসলে এটা নিয়ে গবেষণা প্রয়োজন আছে। আমি যদিও এক্স্যাক্টলি এই বিষয়ে গবেষণা করছি না, কিন্তু যেটা সরেজমিনে অনেক সময় স্যাম্পলিং করতে গিয়ে দেখেছি যে যে অঞ্চলে এটা ধরা হচ্ছে, আমি আমার পরীক্ষা দিন জাল দিয়েও একটা সময় যখন ধরেছি, এখন তো আমি ফিল্ডে যাচ্ছি, এখন যেহেতু আমি একটু সেখান থেকে বাইরে আসছি, এখনো টিম হয়তো আমার সঙ্গে পরামর্শ নেয়, কাজ করে, তো সেখানে প্রচুর পরিমাণে ধরা পড়ছে। এবং সেখানে মার্কেট কি তার কাছাকাছি, যেমন আমি যদি ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, রামগঞ্জ, যেসব জায়গায় বেশিরভাগ সময় কাটিয়েছি, দিনে রাতে জাহাজ নিয়ে কাজ করেছি, গবেষণা করেছি, সেখানে তাৎক্ষণিক দাম কিন্তু কম থাকে। কিন্তু সেই মাছটাই যখন ঢাকা পর্যন্ত আসে, ইভেন ঢাকার থেকে হয়তো আরেকটা রাষ্ট্রে যাওয়া মানে কি, হ্যাঁ অনেক পোচিং হতে পারে, সাগর থেকে তো চলে যাচ্ছে না, না তারাও তো তাদের নিজস্ব জেলেদের মাধ্যমে সেই জিনিসগুলোকে ধরে তারা তাদের নির্দিষ্ট চ্যানেলে, একটা মার্কেটিং চ্যানেলের ভিতর দিয়েই তো যাচ্ছে। ভোক্তা পর্যন্ত আসতে গেলে তো লাভ দিয়ে আসবে না, এটা মার্কেটিং চ্যানেল হয়েই আসবে। সেখানে কি হয়, অ্যাক্টরস কারা, কাদের মাধ্যমে আসে, সেখানে কিন্তু একটা অকশন হয়, নিলাম ওঠে। তো সেইখান থেকেই তো তাহলে শুরু, তাহলে তো ভুতুড়ে অন্য কোনো ভাবে তো আসার কথা নয়। আপনি যে জায়গাটাতে বলছেন স্যার, আমি যদি একটু বুঝে থাকি, এই জায়গাতে গভর্নমেন্টেরও তো আসলে সাবসিডি কিংবা গভর্নমেন্টের এখানে কিন্তু বিনিয়োগ আছে এক রকমের, এই যে জেলেদেরকে পুনর্বাসন করার ক্ষেত্রে কিংবা আমাদের এই ইলিশটাকে রক্ষা করার জন্য কিন্তু গভর্নমেন্টের অবশ্যই সেখানে ইনভলভমেন্ট আছে। তাহলে আপনি যেমনটা বলছিলেন যে জেলেদের যেটা পাওয়া উচিত, উচ্চ দামে বিক্রি হচ্ছে, সেটার অংশটা জেলের পাওয়া উচিত, এখানে কি বন্টন প্রক্রিয়ার সঙ্গে গভর্নমেন্ট ইনভলভ হতে পারে না? যাতে আমার তো মনে হয় যে সুনিয়ন্ত্রিতভাবে এটা করা সম্ভব। অসম্ভব আমি খুব অপটিমিস্টিক মানুষ, আমি বলবো যে সম্ভব। তার কারণ হচ্ছে যে জেলেরা পাচ্ছে না সেটা একটা জিনিস, আর এইটাই যে একটু আগে যেটা বললাম বা আগের স্লটও অল্পখানি আলাপ হয়েছে যে এই যে অকশনের সময় যে প্রাথমিক দামটা নির্ধারণ হচ্ছে, এটা কোথা থেকে হচ্ছে, কে করে দিচ্ছে? সামবডি ইজ ডুইং ইট, কেউ না কেউ করছে। তো সেইখানে তো এই নির্ধারণটা আসতে পারে। এমন তো না যে ওই জেলে তার মাছের খাবারের খরচ এত হয়েছে, উৎপাদন খরচ এত, ট্রান্সপোর্ট খরচ হচ্ছে, অতএব তার ওভারঅল মূল্যটা এত দাঁড়িয়েছে, অতএব অকশনের শুরুতে মূল্যটা এত হতে হবে। মানে এটা নিয়ে বিস্তর একটা, হ্যাঁ অবশ্যই আপনি একটা লজিক্যাল কথা বলছেন যে এখানে নিয়ে একটা বিস্তর ইনভলভমেন্ট হওয়ার সুযোগ আছে বিভিন্ন স্টেক হোল্ডার ইনক্লুডিং গভর্নমেন্ট। আমি সেটা মনে করি। আমাদের যেহেতু অনুষ্ঠানের সময় কম, আমাদের অনেকগুলো বিষয় কভার করার দরকার আছে, আপনাকে সবসময় পাওয়া যায় না। আমরা যে বিষয়টা বলতে চাই যে অনেক রকমের মাছের আমরা প্রজাতি দেখছি, সেখানে আমরা উৎপাদন হতে দেখেছি ব্যক্তিগত উদ্যোগেও, আমরা দেখেছি বিভিন্ন জাতের উৎপাদন হতে। সেক্ষেত্রে ইলিশ কি এভাবে প্রসেস করে উৎপাদনে যাওয়ার সুযোগ আছে কিনা, যেমনটা অন্য অনেক মাছের উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখছি? ধন্যবাদ আপনাকে। দেখুন, ইলিশ মাছের সঙ্গে আবার কাছাকাছি অনেকে, এটা তো অভিপ্রায়নশীল মাছ, টুনা, তারপর আপনার বিশেষ করে টুনার কথা বলবো না, আমি বলবো হেরিং, আমেরিকান শেড হেরিং, ট্রাউট, আরেকটি বলবো স্যামন। তো এইসব যেসব মাছের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আছে, সেই সব মাছকে যেভাবে ম্যানেজ করা হয় অন্য অন্য রাষ্ট্রে বা করা হয়, সেটা আমরা এখানে চিন্তা করার একটা সুযোগ আছে। আমি মূলত যেটা বলতে চাইছি সেটা হলো যে ইন ক্যাপটিভ কন্ডিশন আর পন্ড কালচার অফ হিলসা, বদ্ধ জলাশয় ইলিশের চাষ আমি টোটাল আমার গবেষণা জীবনে 3 বার করেছি। এর মধ্যে একবার সংসদে আলাপ হলো, আমাকে বলা হলো, এটা আমি তখন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার দায়িত্বে, পরবর্তীতে আমি আস্তে আস্তে মুখ্য চিফ সায়েন্টিস্ট হলাম ওখানে। এই সময় আমি টিম এখনও পরিচালনা করে আসছি, হয়তো কখনো অফিসিয়াল সরকারিভাবে বেসরকারিভাবে। তো সেটা দেখা গেছে ইন কনফাইন্ড ওয়াটার দে আর ফাইন্ড ওকে, কিন্তু যখন পোনাটা অ্যাভেলেবেল করে দেওয়া যায় না, আমরা তো রুই কাতলের পোনা হ্যাচারিতে তৈরি করে অ্যাভেলেবেল করে দিলাম, সহজলভ্য করে, কিন্তু আমি যদি বলি যে হ্যাঁ আপনারা পুকুরে চাষ করতে পারবেন, 6 থেকে 8 মাস ভালো গ্রোথ হয়, তারপরে গ্রোথটা স্টান্ট হয়ে যায়। এখানে নদীর স্রোত, সাগরের যে লবণাক্ত, এগুলো তো আর পাচ্ছে না, লবণাক্ততা পাচ্ছে না, পরিবেশ ভিন্ন। কিন্তু এরকম পরিবেশ যদি দেয়া যায় তাহলে হয়তো তখন সেটা হতে পারে, কিন্তু আনটিল অ্যান্ড আনলেস আমরা রুই কাতলের মতো পোনা হ্যাচারিতে তৈরি করে না দিতে পারি, ততক্ষণ আমরা বলতে পারি। আমি সাংবাদিক সম্মেলন করে মনে আছে চাঁদপুরে বলে দিয়েছিলাম যে এটা করবেন, কেউ অর্নামেন্টাল করতে পারেন, কিন্তু আমরা যদি নদীর কথা বলি, নদীতে যে হারে ইলিশ কমে যাচ্ছে এবং সেক্ষেত্রে এ নিয়ে খুব বিস্তর যেভাবে গবেষণা হওয়া উচিত এবং সেখানে ফান্ডিং হওয়া উচিত, সেটাও হয়তো হয় না। কিন্তু প্রশ্ন একটা করতে চাই, সেটি হচ্ছে যে এভাবে যদি কমেই যায়, তবে আমরা যে জাতীয় ইলিশ নিয়ে, আমাদের মাছ, জাতীয় মাছ ইলিশ নিয়ে গর্ব করছি, সেই গর্ব করার জায়গায় কি একটা সময় আমরা থাকতে পারবো? ইনশাল্লাহ পারবো। আমি একটু আগে বলেছি আমি খুব অপটিমিস্টিক মানুষ।
আমি অপটিমিস্টিক মানুষ এই কারণেই বলছি যে এই যেটা নিয়ে মানুষ ব্যর্থ হবে চিন্তা করে ওটা নিয়েই আমি সফলতার স্বপ্ন দেখি। যেহেতু অনেক মানুষ দেখছে স্যার আপনাকে এই মুহূর্তে, আর ইলিশ নিয়ে আপনি দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে গবেষণা করছেন, ইলিশের সাথে সম্পৃক্ত একদম মৎস্য আহরণকারী থেকে শুরু করে যদি যারা একদম কনজিউমার, এদের সবার প্রতি আপনার কি বার্তা থাকবে যাতে করে আমাদের এই ঐতিহ্য অর্থনীতিতে ভূমিকা রাখা ইলিশ, জাতীয় মাছ ইলিশ আমাদের গর্ব, তার জন্য কি করণীয় আছে আপনি যদি একটু বার্তা দেন? এটা অনেক কথা দিয়ে উত্তর দিতে হয়। আপনি তো নিজেই বললেন সময় কম। দেখেন, কোনো প্রাণী, একটা অবলা প্রাণীকেও আপনি ভালোবাসা দিয়ে ধরে রাখেন। এই ঢাকা আসতে গেলে, চাঁদপুর থেকে ঢাকা আসতে গেলে আপনার ওই মুখে মাস্ক পরে তাই ঢুকতে হয় বুড়িগঙ্গা শীতলক্ষার দূষণ থেকে বাঁচার জন্যে। মানুষ কোনো প্রাণীকে যদি আপনি ভালোবাসা দেন, সে আপনার আশেপাশেই থাকবে। যে পানিতে ইলিশ বসবাস করছে, বুড়িগঙ্গা শীতলকে ইলিশ কেন, আপনি গোসল করতে পারবেন, অন্য মাছ আছে। অতএব পরিবেশ দিতে হবে, ভালোবাসা দিতে হবে, প্রকৃতির সঙ্গে ভালো আচরণ করতে হবে। ওটা কয়েকদিন মৎস্য সপ্তাহের প্রথম দিনে বোধহয় প্রধান উপদেষ্টা যে কথাগুলি বলতেছিল, প্রকৃতির সঙ্গে যে বিরূপ আচরণ করি ওরা আমাদের কপাল থেকে হারিয়ে যাবে। আপনি দারুণ একটা মানে শব্দ বলেছেন, বাক্য বলেছেন, আমারও হৃদয় স্পর্শ করেছে। ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায়। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে নিশ্চয়ই কোনো না কোনো আয়োজনে। আপনাকেও ধন্যবাদ এবং সকল দর্শক শ্রোতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই সুবাদে, এবং এই সচেতনতার বিষয়টি যেন সবাই মনে রাখতে পারে, এটি আমার একটা বার্তা আপনার মিডিয়ার মাধ্যমে। থ্যাংক ইউ। দর্শক, ভালোবাসা দিয়ে জয় করা যায় সবকিছু। আমরা জয় করতে চাই আমাদের আশেপাশের সবকিছু এবং প্রকৃতিকেও রাখতে চাই নিজের অনুকূলে। নিঃসন্দেহে আমরা সবাই এগিয়ে আসবো আমাদের প্রাণের প্রিয় ইলিশ মাছকে রক্ষা করতে। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবার ভালো থাকার প্রত্যাশা। আল্লাহ হাফেজ।